গল্প প্রণয়ের সুর সিজন ২ গল্প পর্ব ৪ লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। বসার ঘরে উপস্থিত হয়েছে সবাই, মূলত নিখিলই তাদের ডেকেছে। বাড়ির সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রাতের মধ্যে নিখিলের নানা বাড়ি থেকে চলে এসেছে সবাই। নিখিলই চায়নি ও বাড়িতে কিছু একটা হোক। নিখিলের নানা বাড়ি বেশি দূর না হওয়ায় সমস্যা হয়নি। বিয়েতে কাল দুপুরে আবার সবাই যাবে। নিখিল গম্ভীর হয়ে সোফায় বসে আছে। নিখিল হঠাৎ ডেকে উঠল, শিলা। শিলা এপাশে দাঁড়িয়ে থেকে জবাব দিল, হ্যাঁ। নিখিল এখনো নত মস্তকে বসে, তার ঝাঁঝালো কণ্ঠস্বর যা যা প্রশ্ন করব তার সত্যি সত্যি উত্তর দেবী। শিলা মাথা নাড়ল। নেহা পর্যবেক্ষণ করছে সব কিছু। এটা আবার কোন নাটক কে জানিয়ে এদের। নেহা হাঁটা দিল সেখান থেকে চলে যেতে। নিখিল নিচের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, নেহা, এক পাও যদি আর সামনে বাড়িয়েছিস তো ভালো হবে না। সব সময় না বুঝে চলে যাওয়াটা তোর স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আগেও বেশি বুঝতি, এখনও তাই আছিস তুই। নেহা পেছনে ফিরে তাকালো না, আর না নিষেধাজ্ঞা মানল। সে নিজের মতো দোতলার সিঁড়ি বেয়ে চলে গেল। নিখিল সেদিকে শক্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। শাহ আলম চৌধুরী বিরক্তি নিয়ে বলল, ওর থেকে এর থেকে বেশি কিছু আশা করবে না তুমি নিখিল। ভুলে যেও না তুমি এই বাচ্চা মেয়েটার সাথে কি কি করেছো। নিখিল নিজের বাবার দিকে তাকালো, মনে মনে বলল, নেহা, তুই যা করেছিস সব কিছু মেনে নিলেও তোর কারণে সবার সাথে যে দূরত্ব আমার সৃষ্টি হয়েছে তার জন্য তোকে আমি ছেড়ে দেব না। এর শাস্তি তো তোকে পেতেই হবে। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, সবার কথা শুনবো আমি, তার আগে আমার কথাটা শেষ হোক। শুনতে ইচ্ছে না হলেও শুনতে হবে। তোমাদের এই ভুল ধারণার গুলোর জন্য চরিত্রহীনের তকমা নিয়ে সারা জীবন কাটাতে পারবো না আমি। তা শিলা বল, তোকে কবে বলেছি তোকে আমি পছন্দ করি? কবে বলেছি তোকে বিয়ে করতে চাই? যার সূত্র ধরে তুই আজ এত বড় কাজটা করার সাহস পেয়েছিস? শিলা চুরি করে ধরা পড়ার মতো এদিক ওদিক তাকালো। নিখিল ধমকে উঠে বলল, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই কি মনে করিস নিজেকে? বন্ধু ছিলাম আমরা, সেদিক দিয়ে তোকে যতটুকু সম্মান দিতাম তাও হারিয়েছিস আজকে। যদি মেয়ে না হতি তোর জিহ্বা টেনে ছিঁড়তেও দুবার ভাবতাম না আমি। শিলা আমতা আমতা করে বলল, আমি আসলে চুপ। তোর মা যেদিন বিয়ের কথা বলতে এসেছিল সেদিন আমি কি হ্যাঁ বলেছিলাম একবারও? না। তাহলে আমার ওই মামার বাড়িতে আমার অজান্তে এঙ্গেজমেন্টের আয়োজন করিস কি করে তোরা মামি? মনিরা বেগম কিছু বলতে যাবে, তার আগেই মিলি বেগম বলল, আপা, তোমরা দুজন আমাকে এভাবে ঠকাতে পারলে? মিথ্যা বলে বিয়ে দিতে চাইলে নিজের মেয়েকে? নিখিল সোফা ছেড়ে উঠে যেতে যেতে বলল, তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি। এখন মানে এখনই। বিশ্বাস ভঙ্গকারীদের সাথে কোনো সম্পর্ক নেই আমার। আজ থেকে তোকে আমি চিনি না। আমার বাড়ি, আমার পরিবারের মানুষের আশেপাশেও যাতে তোকে না দেখি। শিলা এসে বলল, ভুল হয়ে গেছে নিখিল, আর কখনো বিয়ের নাম নেব না। আমরা তো বন্ধু বল। নিখিল দূরে সরে গিয়ে বলল, দূরত্ব বজায় রাখবি বেয়াদব। তোর ভাগ্য ভালো তোকে এখনও কিছু করিনি। তোর সাহস কী করে হয় আমার ওয়াইফকে নিয়ে আজে বাজে কথা বলার? আর ছোটো মা, আপনি এই পরিবারের মানুষ, আশা করব পরের বার অন্যের কথায় কান না দিয়ে নিজের ঘরে অশান্তি করবেন না। মিলি বেগম মাথা নিচে করে ফেলল। নিখিল হনহনিয়ে বাইরে চলে গেল। সেতারা বেগম বিচলিত হয়ে বলল, দাদু ভাই, এত রাতে কোথায় যাচ্ছিস? নিখিল উত্তর করল না। শিলা হামিদা বেগমের
কাছে গিয়ে বলল, আন্টি আপনি ওকে বোঝান না, মানুষ মাত্রই তো ভুল করে। হামিদা বেগম মুখ ফিরিয়ে বলল, সাহারা ওদের বলে দে যাতে চলে যায়, ড্রাইভারকে বলে দিস পৌঁছে দিবে। আমার ছেলে মেয়ের মাঝখানে যে আসবে তাকে এক ফোঁটাও বরদাস্ত করব না আমার ঘরে আমি। মনিরা বেগম শিলার হাত চেপে ধরে ফিস করে বলল, নেহা এখানে কি করে আসলো শিলা? সব প্ল্যান নষ্ট হয়ে গেল, এবার কি হবে? নেহা পেছন থেকে দ্বিগুণ ফিসফিসিয়ে বলে উঠল, সোহেল রানার বোন আর মায়েরা তো কিসের ভয়? নেহার কথা চমকে উঠল দুজন। নেহাও বেরিয়ে গেল ঘর থেকে। পেছনে শিলা গিয়ে নেহার হাত চেপে ধরে বলল, তুই কেন এসেছিস এখানে? নেহার ভাবলেশীন জবাব, আমার বাপের বাড়ি তাই এসেছি, কিন্তু তুই কেন এসেছিস? আবারও কাবাবে হাড্ডি হতে? তবে জেনে রাখ, তোর কথা বিশ্বাস করে কেঁদে কেটে পালিয়ে যাওয়া নেহা কিন্তু হারিয়ে গেছে। নেহা কথাটা বলেই হো হো করে হেসে উঠল। শিলা রাগে বলল, তোকে ভালোবাসে না নিখিল, তাই? তাতে আমার কিছু যায় আসে না শিলা ডার্লিং। শিলা রাগলো, এ মেয়েটার এত পরিবর্তন হলো কি করে? নেহা নিজের হাতটা ঝাপটা মেরে সারিয়ে নিয়ে বলল, আমাকে না চেনার অভিনয়টা ভালোই ছিল মিস শিলা। তোর ভাইয়ের আসল পরিচয় নিখিলকে বলে দেব নাকি? শিলা হকচকিয়ে বলল, কে? সোহেল না? আমার কোনো ভাইটাই নেই। নেহা হাসলো, উপস, নিখিলের ফ্রেন্ড ওরফে প্রেমিকা ছিলে না তুমি? এত মাখো মাখো প্রেম ছিল তোমাদের, তা শিলা তোমার সে প্রেমিক তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল কেন? শোনো, একটা সস্তা টিপস দিয়ে দেই তোমাকে, নিজের ভাইয়ের টাকায় খাও দাও ঘুমাও, বুইরা একটা ব্যাটা দেখে বিয়ে করে ফেলো। হোদাই নিখিলের পেছনে পড়ে থেকে টাইম ওয়েস্ট করাটা বোকামি। শিলা আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাবে, নেহা তার হাত মুচড়ে ধরে বলল, আগে অনেক শুনেছি, এবার শোনানোর পালা। আগে হারানোর অনেক কিছু ছিল, এখন কিছু নেই, কিচ্ছু নেই বুঝলে। আর যারা নিঃস্ব তাদেরকে কেউ হারাতে পারে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। ভালো চাইলে ফটাফট কেটে পড়ো। শিলা বেরিয়ে গেল, চেঁচিয়ে বলে গেল, তোর সুখ আমি কেড়ে নেব নেহা, আগেও নিয়েছি এবারও নিব। নিখিল যে কোনো মূল্যে আমার হবে। নেহা চুপচাপ দাঁড়িয়ে দেখল, শুধু মনে মনে বলল, আমার থেকে যা যা কেড়ে নিয়েছিস তুই, আমাকে যতটা কাঁদিয়েছিস তার থেকেও 1000 গুণ বেশি কাঁদাবো আমি তোকে। নেহা গাড়িতে গিয়ে বসলো। তাকে যে এখন যেতে হবে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা যে তার অপেক্ষায়, যার জন্য সে ভগ্ন হৃদয়ের অধিকারিণী হয়েও বাঁচতে চেয়েছে, যার আবেশিত মুগ্ধতায় ঘেরা হাসি নেহাকে রোজ রোজ শক্তি যোগায়, যার জন্য এত এত বিষণ্ণতায় নেহা হাসে, যাকে ঘিরে নেহার পুরো পৃথিবী। নেহাকে এত রাতে বেরিয়ে যেতে দেখে নিল সাব্বির। সে ছাদেই দাঁড়িয়েছিল। নেহা এত রাতে একা একা কোথায় যাচ্ছে? মনের ভিতর কেমন খচখচ করে উঠল সাব্বিরের। একবার ভাবলো জেরিনকে মেসেজ দেবে, কিন্তু না, এই মেয়ে একটা জাতা, বাড়ি শুদ্ধ মাথায় তুলে ফেলবে এখন। সাব্বির মেহেরকে কল দিল। রাত এখন 1টা। মেহের ফোন রিসিভ করে বলল, কিরে তুই এখন? নিখিল ভাই কোথায়? পার্টি অফিসে বসে আছে শালা। আমি ল্যাব থেকে ফিরেছি কিছুক্ষণ হলো, তাই আর যাইনি। সাহিলের আজও হসপিটালে নাইট ডিউটি পড়েছে, আসতে পারবে বলে মনে হয় না। তুই বরং রাহাতকে ফোন কর। সাব্বির ফোন করলো রাহাতকে। নিখিল কারোর সাথে কথা বলতে চায় না। সাব্বির রাহাতকে বলল, ভাইয়া গিয়ে বলো ভাবির কথা বলবো। রাহাত গেল, তবে ভয়ে ভয়ে। নিখিল রেগে আছে অনেক। রাহাত ইনিয়ে বিনিয়ে বলল, নিখিল শোন না ভাই। নিখিল চোখ পাকিয়ে তাকালো। রাহাত দাঁত কেলিয়ে বলল, সাব্বির তোকে কিছু একটা বলতে চাচ্ছে ভাবি সম্পর্কে। নিখিল ফোনটা হাতে নিল। সাব্বির বিরক্তি নিয়ে বলল, তোমরা পারো বাবু, জামাইবউ মিলে সবাইকে
মেরে পরে শান্তি হবে তোমাদের। নিখিল বিরক্তি হয়ে বলল, আসল কথাটা বল। মেহা এত রাতের বেলা গাড়ি নিয়ে কই গেছে জানো তুমি? নিখিল বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল, কি? নেহা রাতে বাড়ির বাইরে গেছে মানে? এ প্রশ্ন আমাকে কেন করছো ভাই? আমি কি তোমার বাড়িতে থাকি নাকি? যাও নিজের বউ সামলাও গিয়ে। শিশির এসে সাব্বিরকে বলল, প্রেম করছিস রাত জেগে? সাব্বির মুখ বাঁকিয়ে বলল, তোমার প্রেম করাতে কম পড়েছিল নাকি ভাই? আমার প্রেম করার ইচ্ছে যা ছিল তা কবেই ইহকাল ত্যাগ করেছে। শিশির কোমরে হাত গুজে দাঁড়িয়ে বলল, জেরিনের সাথে যে সারাদিন চিপকে থাকিস ওটা তাহলে কি? সাব্বির চেঁচিয়ে বলল, তওবা তওবা, জেরিনের আমি এসব ভাবলে কি করে? ও আমার চিরশত্রু, এর সাথে কোনোদিনই যাবে না আমার। শিশির গম্ভীর হয়ে বলল, তোদের ক্লাসের ইপ্তির সাথে জেরিনকে ঘুরতে যেতে দেখলাম, ওরা প্রেম করছে নাকি? সাব্বির চোখ ছোটো ছোটো করে বলল, ওই গাঞ্জাখুরটার সাথে জেরিনের বাচ্চা কি করছিল আজই ওর ক্লাস নিচ্ছি আমি। শিশির ব্রু নাচিয়ে বলল, ওরা যা খুশি করবে তাতে তোর কি? তোর তো জেরিন শত্রু। সাব্বির হনহনিয়ে চলে গেল। যেতে যেতে ফোন করলো জেরিনের নাম্বারে। এ মেয়ের প্রেম করার শখ যদি ঘুচিয়ে না দিয়েছে তো তখন ওই নিজের নাম কাটবে। রাত 3টের কাটা সুই সুই। এখনও হসপিটালে বসে আছে ইরফান। মেয়েটার জ্ঞান ফেরার নাম নেই যেন। ইরফান ফোন বের করে কল করলো কাউকে। বেশ কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো অপর ব্যক্তি। ইরফান বলে উঠল, এমপি সাহেব। নিখিল বলল, অফিসার এত রাতে কী খবর? ইরফান সিরিয়াস ভঙ্গিতে বলল, খবর তেমন ভালো নয়। অপরাধী এখনও হাতের নাগালের বাইরে। শহরে অপরাধের মাত্রা বেড়েই চলেছে, কিন্তু কোনো কিছুই করে উঠতে পারছি না আমরা। আমিও চেষ্টা করছি, আশা করি খুব শীঘ্রই ধরা পড়বে। অপরাধী যত চালাকই হোক না কেন, কোনো ভুল তো নিশ্চয়ই করবে। ইরফান কথা বলার মাঝেই খেয়াল করল কেউ একজন তার শার্ট আঁকড়ে ধরেছে। ইরফান সেদিকে লক্ষ্য করেই ফোন রাখল। ইরফান বেডের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এই মেয়ে শুনছ? এই যে শুনতে পাচ্ছ তুমি? আরও সে লাফ দিয়ে উঠে বসল। দু হাতে মাথা চেপে ধরে বলল, ছোট্টু মিয়া। ইরফান বলে উঠল, ঠিক আছে তুমি? কে ছোট্টু মিয়া? আরও সে এদিক ওদিক তাকালো। ইরফানের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে দৌড় দিল। ইরফান শক্ত করে চেপে ধরে ফেলল তাকে। ধাক্কা মেরে বেডের উপর ফেলে দিয়ে কিছুটা ধমক দিয়ে বলল, সারা রাত ধরে তোমার সামনে বসে আছি আর তুমি কিনা আমাকে দেখে পালাচ্ছ? এই মেয়ে, কী সমস্যা তোমার? আরও ভীতু প্রকৃতির, তবে সাহস জুগিয়ে বলল, আপনি যদি ভেবে থাকেন সব প্রমাণ আপনাকে দিয়ে দেব তবে ভুল ভাবছেন। যত যাই হোক আপনার বসকে বলে দিবেন আরশি কাউকে ভয় পায় না। ইরফান চোখ ছোটো ছোটো করে তাকালো। কিসের প্রমাণ? আরশি মিনমিন করে বলল, আপনি ওই ডাক্তারের পাঠানো গুন্ডা না? ইরফান অদৃশ্য কপাল চাপড়ালো। পুলিশকে সোজা ক্রিমিনাল বানিয়ে দিল এই মেয়ে। ইরফান বলে উঠল, কোন ডাক্তার? আর কিছু বলতে পারল না ইরফান। আরশি হুট করে এসে ইরফানের বুকের সাথে মুখ লুকালো। ইরফান কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল যেন। মেয়েটা করছেটা কি? ইরফানের নজর তখন গেল কেবিনের দরজায়। কেউ একজন এসে দাঁড়িয়েছে। ইরফান ডেকে বলল, কে আপনি? মাস্ক পরিহিত মহিলাটি বলে উঠল, ডক্টর, পেশেন্ট দেখতে এসেছি। আরশি মিহিসুরে বলল, না করুন প্লিজ, এই ডক্টর আমাকে মারতে এসেছে। ইরফান অবাক হয়, তবু মেয়েটার পুরো কথা আগে তাকে জানতে হবে, শুনতে হবে। ইরফান বলল, এখন থাক ডক্টর, সকালে চেক আপ করিয়ে নেব। ডাক্তার যেতে চাইল না। ইরফানের সন্দেহ হলো কিছুটা। সে ডক্টরের উদ্দেশ্যে বলল, ডক্টর, আমি একজন পুলিশ অফিসার, আর এই মেয়েটি একটা চোর। তার উপর মাথায় সমস্যা আছে, বাধ্য হয়ে ভর্তি করেছি এখানে। আপনাকে কামড়ে দিতে পারে, দয়া করে পরে আসুন। ডাক্তারটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে চলে গেল। ইরফান বলল, চলে গেছে, এবার সরুন আমার উপর থেকে। আরশি সরে গেল।
তার এলোমেলো কোকড়া চুলগুলো যেন আরও ফুলে ফেঁপে উঠেছে। সেগুলোকে কোনো রকম পেঁচিয়ে নিয়ে বলল, থ্যাঙ্কস পুলিশ আঙ্কেল। ইরফান অবাক হয়ে বলে উঠল, আমাকে তোমার আঙ্কেল মনে হয়? আরশি দাঁত দিয়ে জিভ কেটে বলল, সবসময় আঙ্কেল। পুলিশ দেখে এসেছি মানে বয়স্ক। আপনার বয়স কত? ইরফান ধমক দিয়ে বলল, চুপ, বেশি কথা বলো তুমি। আগে বলো পালাচ্ছে না কেন? আর রাতে ওইখানে বা কী করছিলে? আরশি আমতা আমতা করে বলল, এই হসপিটালে থাকাটা নিরাপদ নয়, আমরা কি এখন যেতে পারি? ইরফান বিরক্তি নিয়ে বলল, আমরা মানে? তুমি একা যাবে আর আমিও যে যার রাস্তায়। আরশি বলে উঠল, রাস্তা চিনি না তো আমি। ইরফান বিরক্তির চরম পর্যায়ে পৌঁছালো। মেয়েটা ইয়ার্কি পেয়েছে নাকি? ধমক দিয়ে বলল, একা রাতের বেলা বেরিয়ে পড়েছো কেন ইডিয়েট? বাবা মা কিছু বলে না নাকি? বাড়ির মানুষকে চিন্তায় ফেলে নাচানাচি করে বেড়াও, পরে কিছু হলেই পুলিশের হয়রানি। আরও সে চুপসে গেল। ইরফান ফের বলল, বাসা কোথায়? নেই। ইরফান রেগে বলল, লাগাবো এক চর। বয়স কত তোমার? বাসা থেকে পালিয়ে এসেছো নাকি মেয়ে? আরও সে উঠে দাঁড়িয়ে বলল, পালানোর জন্য হলেও একটা থাকার জায়গা প্রয়োজন হয় মিস্টার। যাই হোক, আপনি আমাকে বাঁচিয়েছেন তার জন্য ধন্যবাদ। এবার আমি আসি। ইরফান বলল, কার কাছ থেকে বাঁচতে পালাচ্ছিলে তুমি? কিসের প্রমাণের কথাই বা বলছিলে? পুলিশদের বিশ্বাস করি না আমি, সবগুলো মিলে ঘুষ খায়। ইরফান আরশের হাত চেপে ধরে বলল, মুখটা একটু বেশি চলে মনে হয়। যা বলছি তার উত্তর দাও, না হয় একদম এখানেই শ্যুট করে দেব। আরশি বন্দুককে দেখেই ভড়কে গেল। এ লোক কথায় কথায় পিস্তল বের করে কেন? ইরফান পিস্তল তাক করেই বলল, বলো বাড়ি কোথায়? সত্যি জানি না পুলিশ আঙ্কেল, সরি পুলিশ ভাইয়া। বাবা মায়ের নাম্বার দাও। আমার বাবা মা নেই। মেয়ে ঠিক করে বলো তো কি চাইছোটা কি? আরশি এবার কেঁদে বলল, দেখুন, এভাবে ধমক দেবেন না। কেউ এরকম করে আমাকে কখনো ধমক দেয়নি। আর কি কখন থেকে বাবা মা বাড়ি নিয়ে জিজ্ঞেস করছেন? আমি তো এসব কোনোদিন দেখিনি। আমি বড় হয়েছি একটা অনাথ আশ্রমে। বাড়িঘর বাবা মা কিছুই নেই আমার। ইরফান বন্দুক নামিয়ে নিল, বলল, ওকে বুঝলাম, এখন বলো কিসের প্রমাণ? তখন আর বাহির থেকে বিকট শব্দ হলো। নার্সরা ছুটোছুটি করছে আর বলছে, ওই কেবিনটায় আগুন লেগে গেছে। ধোঁয়া দেখে আটকে উঠল আরশি। সে ইরফানকে বলল, আপনি এখান থেকে চলে যান প্লিজ, ওরা না হয় আমার সাথে আপনাকেও মেরে ফেলবে। আমি মরে গেলে কারো কোনো কিছু হবে না। আপনি তো পুলিশ, আশা করি আপনি আমার হয়ে ওই গুন্ডাদের ধরে ফেলতে পারবেন। আরশি দ্রুত কোটের পকেটে হাত ঢুকিয়ে একটা কাগজ বের করতে চাইল, তখনই নিজেকে শূন্যে আবিষ্কার করলো। ইরফান আরশিকে কাঁধে তুলে কেবিন থেকে বেরিয়ে পড়ল ধোঁয়ার মাঝখানে। বাইরে বের হতেই ইরফান পুলিশ স্টেশনে ফোন করলো, নিজেদের আড়াল করলো একটা গাছের পেছনে। পরের দিন একটা সুন্দর সকালকে সাক্ষী করে রাহা বেরিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। আজ তার প্রথম দিন, যদিও ক্লাস শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে। রাহা ভার্সিটি প্রবেশ করতেই কিছু সিনিয়রের পাল্লায় পড়ল। রাহাকে নানান কথা বলতে থাকলো তারা। না পেরে রাহার আগের মাথায় এক সিনিয়রকে চর বসিয়ে দিয়েছে। রূপ তখনই আসছিল মাঠের মধ্য দিয়ে। রাহাকে দেখে চিনতে ভুল হলো না। মেয়েটা ভার্সিটি না এসেই মারামারি জুড়ে দিয়েছে। চর মারাটা যেন মেয়েটার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। রূপ ধমক দিয়ে জিজ্ঞেস করলো, কী হচ্ছে এখানে? আর এই, তোমরা কোন ইয়ার? ছেলে মেয়েগুলো বলে উঠল, স্যার সেকেন্ড ইয়ার। আর এই মেয়ে তুমি? ফার্স্ট ইয়ার। বড়দের সাথে বেয়াদবি, সরি বলো এখনই। রাহা রেগে বলল, দোষ না করেও সরি আমি বলি না। ওনারা দোষ করেছেন, ওনাদের সরি বলতে বলুন। ছেলে মেয়েগুলো চোখ ছোটো ছোটো করে চাইল। রূপ যথেষ্ট রাগী শিক্ষক। ফার্স্ট ইয়ারে ওদের 12টা বাজিয়ে দিয়েছিল, আর এই মেয়ে কিনা তার সাথে এরকমভাবে কথা বলছে। রূপ রেগে বলল, এখনই চলো ডিপার্টমেন্টের হেডের রুমে। রাহা আগে আগে গেল। দোষ করেনি, এত ভয় পাওয়ার কি আছে? রুমে দাঁড়িয়ে সবাই ছেলে মেয়েগুলো ভালো মানুষের মতো বলে উঠল,
রাহা তাদের মধ্যে একজনকে চড় মেরেছে। রাহা বলে উঠল, স্যার, ওই ভাইয়াকে না আমি চিনি না। তার সাথে আমার কোনো শত্রুতা আছে। আর ভার্সিটি আমার আজই প্রথম দিন। তারা ঢাকায় যাই আমি। পরে অনেক আজে বাজে মন্তব্য করেছে আমাকে, তাই চড় দিয়ে দিয়েছি আমি। রূপ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, তোমার কাছে তো মনে হয় সবাই তোমাকে পায় শুধু আজে বাজে কিছু বলার জন্য। দুনিয়ার মেয়ের অভাব পড়েছে। রাহা সামনে বসে থাকা বয়স্ক ব্যক্তিটাকে এতক্ষণ খেয়াল করলো, তার বাবা। রাহা কিছু মুহূর্ত চুপ করে রইল, পরক্ষণে বলে উঠল, স্যার, আমরা ভার্সিটিতে আসি। আপনার ব্যক্তিগত আক্রোশ এখানে দেখাবেন না। বয়স্ক ব্যক্তি বলে উঠল, রৌফ, মেয়েটি তোমার পরিচিত নাকি? রৌফ বলে উঠল, না। ডিপার্টমেন্টের প্রধান জিজ্ঞেস করলেন, তোমার নাম? রাহিয়ানুর রাহা। শহীদুল চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবার নাম? রাহা কিছু মুহূর্ত চুপ করে বলল, শহীদুল চৌধুরী। রূপ ফাটা চোখে তাকালো রাহার দিকে, একবার তাকালো সামনে বসে থাকা শহীদুল চৌধুরীর দিকে। শহীদুল চৌধুরী সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের দিকে তাকিয়ে বলল, রাহাকে সরি বলো। পরের বার যদি এরকম করছো তো তোমাদের বাবা মাকে বলতে বাধ্য হব আমি। ওরা সরি বলে বিদায় নিল। রাহাও বেরোতে নিল। শহীদুল চৌধুরী পিছু থেকে বলল, নূর। রাহার পা না চাইতেও থেমে গেল। নিজেকে যথেষ্ট শক্ত করে সামনে ফিরে বলল, স্যার, আমাকে বলছেন? শহীদুল চৌধুরী করুণ কণ্ঠে বলল, বাবার প্রতি এত অভিমান মা, চিনেও একবার বাবা বলে ডাকলে না। রাহা কিছু বলতে পারল না। দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে গেল সে। রূপ শুধু দুজনকে দেখে গেল এতক্ষণ। নেহা এসেছিল রাহার সাথে দেখা করতে। ভার্সিটির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, ক্লাসে থাকবে ভেবে ফোন করছে না। সাথে অবশ্য তাহমিদা বেগমও ছিলেন, তিনি সামনের দোকানটায় গিয়েছে। নেহা গেটের পাশে দাঁড়িয়ে হঠাৎ কোথা থেকে নিখিল এসে নেহাকে দেয়ালের সাথে চেপে ধরে চাপার আগে কণ্ঠে বলল, রাতে কোথায় গিয়েছিলি বল? বাসায়ও যাসনি। নেহা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, সব কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই আমি। নেহা রাগাবি না আমায়। রাস্তাঘাটে একটা মেয়ের সাথে এভাবে জোর জবরদস্তি করছেন এমপি সাহেব, আজ আপনার মান সম্মান কমে যাবে না বুঝি? না, যাবে না। আগে বল, এত রাগে ঘর থেকে কোন সাহসে বেরিয়েছিস? আর কোথায় গিয়েছিস? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? নিখিল রেগে নেহার গাল চেপে ধরল, বলল, অনেকবার বেড়েছিস নেহা। কিচ্ছু বলি না তার মানে এই না কিছু বলবো না। আমি ব্যতীত অন্য পুরুষের নাম মুখে নিলে জানে মেরে দেবো তোকে। চলবে? প্রিয় দর্শক, গল্পটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।